আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ডিবি হারুন আপনারা সবাই চেনেন। সরকার যেটা তাকে করতে বলে সেটাও করেন, যেটা বলে না তিনি সেটাও করেন। দর্শক, যে 6 জন সমন্বয়কারী কোটা সংস্কার আন্দোলন, তাদেরকে যে বাসা থেকে উঠে নিয়ে গেছে, কারো গেট ভেঙে নিয়ে গেছে তার বাসায়, এখন আইন বলছে যে কারো নামে যদি মামলা থাকে তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবে, তারপরে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে বা পুলিশের কাছে সোপর্দ করতে হবে। সেখানে কত ঘন্টা পেরিয়ে গেল, তারপরেও ডিবি হারুনের কাছে তারা এখন পর্যন্ত রয়েছেন। দর্শক, আইন বলছে যে কারো নামে যদি মামলা থাকে বা যদি তাকে সন্দেহ করা হয়, সেক্ষেত্রে 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে। সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের 33 1 নং অনুচ্ছেদে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তার আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। আসিফ নজরুল, অধ্যাপক আইন বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি বলেন, নিরাপত্তা হেফাজত একমাত্র আদালতের আদেশ হতে পারে। এখানে কোনো আদালতের আদেশ ছিল না। আটক বা গ্রেপ্তার করেন বা নিরাপত্তা হেফাজতে নেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা আছে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 33-2 ধারায় এটা বলা আছে। এভাবে আটকে রাখা সংবিধান লঙ্ঘন। জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, তিনি বলেন, যদি সন্দেহবশত কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে তাকে 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখার সুযোগ নেই। কাউকে নিরাপত্তার জন্য আটকে রাখার হাস্যকর যুক্তি ইতিপূর্বে কখনো শুনিনি। তাকে জিজ্ঞাসাবাদ করে। তা এখানে একটি কোটা সংস্কার আন্দোলন চলছে, যেহেতু বাংলাদেশ এটা নিয়ে কিন্তু উত্তাপ, 210 জনেরও বেশি জীবন দিয়েছে। আর সে সময় কোটা সংস্কার আন্দোলনকারীকে এখন পর্যন্ত হেফাজতে রেখেছে ডিবি হারুন। তাহলে ডিবি হারুন মনে হচ্ছে কোটা সংস্কার যারা আন্দোলন করছে তাদের মুখের যে ভাষ্য, সেটাকে এখনও নিউজ পোর্টালে কেউ তুলেছিল, বড় বড় নিউজ সাংবাদিক, কারণ এখন পর্যন্ত কেউ প্রকাশ করেনি। তারপরে বিপ্লব কুমার, আর এই সময় যেহেতু একটা রাজনীতিকে ইস্যু করে উত্তপ্ত দেশ, তা কিন্তু না, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে কিন্তু রাজনীতি ইস্যুতে এসেছে। আর এই কোটা আন্দোলনকে এখন ইস্যু করে রাজনীতি ইস্যুতে চলে গিয়েছে। কিভাবে কোটা সংস্কার আন্দোলন, এই 210 জনকে যে মারা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে, পাখির মতো গুলি করা হয়েছে, কিভাবে সেটা ধামাচাপা দেওয়া যায়, কিভাবে, যেমন বেনজিরের কোনো নিউজ এখন নেই সোশ্যাল মিডিয়াতে, তারপরে সেনাবাহিনীর একজন কর্মকর্তা ঊর্ধ্বতন, তারও নিউজ নেই, তারপরে আতাউর রহমান, তার নিউজ নেই, তারপরে প্রধানমন্ত্রী যে পিয়ন 400 কোটি টাকার মালিক, সেই নিউজ নেই। এসব এই কোটা সংস্কার দিয়ে ঢেকে রাখলো। এবার কোটা সংস্কার আন্দোলনটা কী দিয়ে ঢাকবে? এবার একটা ইস্যু বের করা হয়েছে, জামায়াত শিবির তাদেরকে নিষিদ্ধ ঘোষণা বা নিষিদ্ধ করবে। অনেক আগে থেকেই সকাল বিকেলে নিষিদ্ধ করে আসতেছে। এখন যদি তাদেরকে এই সময়টা আবার নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে দেশটা আরও তো আন্দোলন মিছিলে ভরে যাবে, আরও মানুষ হয়তো মারা পড়বে। তা দর্শক, এই সময় সব কিছু হচ্ছে রাজনীতি একটা পলিসি, তাই এইসব ঢেকে রেখে এই বিষয়টা এখন তোলা হচ্ছে। জামায়াত শিবির বা নিষিদ্ধ ঘোষণা অনেক আগে থেকেই করবে। আর বর্তমানে একজন পুলিশ আপনারা চিনবেন, বিপ্লব কুমার সরকার, তিনি বলেছেন যে জামায়াত শিবির, বিএনপি এরা হচ্ছে শত্রু। একজন পুলিশ অফিসার, তিনি কিন্তু দলের নাম ধরে সরাসরি উল্লেখ করতে পারে না যে এরা শত্রু। তিনি ইঙ্গিতে বলতে পারতেন, এটা কিন্তু বলা যাবে না কোনো দলের নাম ধরে, তিনি কিন্তু নাম ধরেই বলেছেন। তো দর্শক, তারপরে জামায়াত ইসলামী নিষিদ্ধ কোন প্রক্রিয়ায়, এতে কি পরিবর্তন হবে সেটা বিষয়ে আপনাদের সাথে তুলে ধরব। বিবিসি নিউজে বলা হয়েছে,
বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নিষিদ্ধ করার আলোচনা আবারও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন আওয়ামী লীগের রাজনৈতিক সহচর কিছু দল, যারা একত্রে 14 দলীয় জোট হিসাবে পরিচিত। তারা কি ব্যাখ্যা দিল? জামায়াত ইসলামকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয় সে বৈঠকে আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক সহযোগীরা একমত হয়েছেন। তারা বলেছেন, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিকভাবে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে। এখন এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। কারণ কেন পদক্ষেপ নিতে হবে? কিভাবে এখন 210 জনকে যে হত্যা করা হয়েছে নির্বিচারে, এটা কিভাবে ঢেকে রাখা যায়, এখন অন্য একটি পলিটিক্স। যুদ্ধ অপরাধের বিচারকে কেন্দ্র করে 2012 সাল থেকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে। হয় এ পর্যন্ত 1000 বার আমরা শুনেছি এই নিষিদ্ধ করার কথা, এই সকালে করে, বিকেলে করে, দুপুরে করে। তো এবার মনে হয় সত্যি করবে। আমরা একটা গল্প শুনেছিলাম যে বাঘ এসেছে, এবার সত্যি একদিন কিন্তু বাঘ এসেছে। এবার মনে হয় সত্যি নিষিদ্ধ করবে। জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে যে বৈঠক আওয়ামী লীগ ও তাদের রাজনীতি সহযোগীরা একমত হয়েছে, তারা বলেছেন জামায়াত ইসলামী নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিকভাবে তাদের মধ্যে ঐক্যমত রয়েছে। এখন এ বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে বা নিতে হবে। যুদ্ধ অপরাধের যে বিচারকে কেন্দ্র করে 2012 সাল থেকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার যে বিষয় অনেকে কথাবার্তা হয়েছে। তারপর ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও মন্ত্রীরা অসংখ্যবার জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলেছেন, কিন্তু সেটি গত 12 বছরেও বাস্তবতা হয়নি। কারণ কাউকে যদি ঢেল ছড়া হয়, সেই কিছু ঢেলের আঘাত নিজেকেও খেতে হয়। কাউকে যদি দাবার বা হয়রানি করা হয়, নিজেকে তার পিছনে দৌড়াতে হয়, যার কারণে এতদিন সেটা করা হয়নি। তাহলে এবার মনে হয় করবে। কারণ কেন করবে? যেহেতু কোটা সংস্কার আন্দোলন করছে শিক্ষার্থীরা, তাদের অধিকার রয়েছে আন্দোলন করার, গণতান্ত্রিক অধিকার রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। তাদের প্রত্যেকটা ব্যক্তির তার জায়গা থেকে, তার ব্যক্তিগত থেকে মিছিল, মিটিং এবং আন্দোলন করার অধিকার রয়েছে। সরকারের কাছে অনেক চাওয়া পাওয়া থাকতে পারে জনগণের, সেটা নিয়ে তারা মিছিল করতে পারে। সরকার সেটা মেনে নিতেও পারে, নাও নিতে পারে, সেটা সরকারের ব্যক্তিগত ব্যাপার। সরকার তো বোঝে, তার তো এমপি মন্ত্রী রয়েছে, সেটা নিয়ে তিনি বৈঠক করবে। মেনে নেওয়া গেলে মেনে নেবেন, না গেলে নয়। তারপরে যখন মিছিল মিটিং হবে, সেই মিছিলে কিন্তু কেউ গুলি চালাতে পারবে না। বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো আইনে নেই যে কোনো মিছিলে গুলি চালাবে। যদি কোনো মিছিল নাশকতা করে বা কোনো সমস্যা করে, তারপরেও গুলি চালানোর কোনো অর্ডার নেই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি তাদেরকে গুলি করে মারা হয়, তাহলে জেল হাজতের কোনো প্রয়োজন ছিল না, কোনো দরকার ছিল না কারাগারের। এসব কারাগার সব কিছু বাদ দিয়ে যাই যখন মিছিল করবে, যে দল রাজপথে বের হবে তাকে গুলি করে মারা হোক, এরকম একটা আইন চালু করে দেওয়া হোক। তাহলে কি করবে? যেখানে যে বাংলাদেশে মানুষের অধিকার নেই আন্দোলন করার, ব্যক্তিগতভাবে কোনো কিছু প্রকাশ করতে পারবে না, তারপরে আপনার শিক্ষার্থীরা যে চাকরি করবে, বেকারত্ব বেশি হয়েছে, বাংলাদেশে কর্মসংস্থান কম, বাংলাদেশে হলো সবচাইতে অর্থনৈতিক হচ্ছে চাবিকাঠি, অর্থনৈতিক হচ্ছে একটা মেরুদণ্ড বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, যে কোনো বিশ্বের অর্থনৈতিক হলো সে দেশের মেরুদণ্ড এবং চাবিকাঠি। সেই চাবি যদি ভেঙে ফেলা হয়, তাহলে আপনি তালা খুলবেন কি দিয়ে? তাহলে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে। শিক্ষার্থী কেন, জনগণ যে কোনো দল আন্দোলন করবে। যদি আন্দোলন না করে, জনগণ যদি মিছিল না করে, তাহলে দেশে তো শান্তি আসবে না, বা হচ্ছে আপনার সেই রাজনীতি করে কেউ মজাও পাবে না, কারণ তার বিরোধী দল থাকতে হবে। যদি আপনি কারোর সাথে খেলেন, তাহলে তার তো বিরোধী দল একটা থাকতে হবে। বিরোধী দল যদি না থাকে, তাহলে নির্বাচন করেও মজা পাবেন না, কোনো কিছু করে মজা পাবেন না, বিষয়টা হেয়ালিপানার মতো হবে। তা দর্শক, তারপরে যেটা বলেছে আরো রাজনীতিতে জামায়াত ইসলামিক বিষয়টা, সেটা আপনাদের সাথে তুলে ধরবো এখনই। জামায়াত ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধীকারী দলটি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে প্রতিষ্ঠান হলো, বাংলাদেশের জামায়াত ইসলামী কোনো রাজনৈতিক দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেও পরবর্তীতে সে দেশের রাজনীতি টিকে থাকার উদাহরণ বেশ বিরল ঘটনা। কিন্তু জামায়াত ইসলামের ক্ষেত্রে সেটি কিছুটা ব্যতিক্রম। এই দলটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। কারণ
ইসলামিক যারা করে, ইসলামিক আন্দোলন বা ইসলামিক মাইন্ডের, তাদের বেশি সময় লাগে না, কারণ তাদের দল সব সময় বড় হয় এবং ভারী হয়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী একটি আলোচিত এবং সমালোচিত নাম। এই দলটিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তীব্র বিতর্ক থাকলেও বাংলাদেশ তাদের সমর্থক গোষ্ঠী রয়েছে অনেকেই। দর্শক, আশা করি বুঝতে পারছেন, জামায়াত ইসলামীকে অনেকেই সমর্থন করে। আওয়ামী লীগের মধ্যে অনেক নেতাকর্মী আছে, তারা জামায়াত ইসলামীকে সমর্থন করে। তারা হয়তো প্রকাশ করতে পারে না, যে যার ইচ্ছা সে দল করুক, সমস্যা নেই। বাংলাদেশে যে কোনো সমস্যা হলে সেটা সরকারকে দেখতে হবে, এবং সরকার একজন এমনি এমনি হয় নাই, তার বোঝার ক্ষমতা রয়েছে, তার এমপি মন্ত্রী রয়েছে, তিনি তার যে হচ্ছে আপনার সহকারী রয়েছে, তারপরে আপনার আদালত, আইন, ম্যাজিস্ট্রেট, তারপরে ভ্রাম্যমাণ আদালত, অনেক কিছু রয়েছে কিন্তু সরকারের হাতে। সরকার তো চাইলে সেখান থেকে পরামর্শ নিতে পারে। তিনি কি বোঝেন না? তিনি তো অবশ্যই বোঝেন। তারপরে যে পার্লামেন্ট আছে, তারপরে বিভিন্ন জায়গা রয়েছে, সেগুলো থেকে বসে, যেমন গতকাল 14 জন মিলে বসেছে। এই 14 জন মিলে কি সিদ্ধান্ত নিল? নিষিদ্ধ করবে জামায়াত শিবিরকে। খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এই সময়। কিভাবে মানে ওই পাশে যে ছাত্র আন্দোলন বা শিক্ষার্থী আন্দোলন ঢাকা যায়, নতুন একটা ওয়ে। তা দর্শক, জানি না দেশের অবস্থা কি হবে। আমি চাই যে দেশটা ভালো থাক, সবাই ভালো থাক, যেহেতু বাংলাদেশে অনেক মানুষ মধ্যবিত্ত এবং গরিব, দিন আনে দিন খায়, কাউকে যাতে হত্যা না করা হয়। যেহেতু পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় চলে, তাই বলে তারা যাকে ইচ্ছা গুলি করবে বা মারবে, তা করা আসলে ঠিক না। বা এই দলের ভিতরে ঢুকে বিএনপি, জামাত, যে দলই হোক না কেন, আওয়ামী লীগ যে সুবিধা নেবে একটা, তারা মিছিলে শিক্ষার্থীকে গুলি করে তারা একটা যে অন্য দলকে চাপিয়ে দেবে, এটা কোনো দলেরই উচিত হবে না। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির সবাই কিন্তু ভাই ভাই বা আত্মীয় স্বজনের মধ্যে। আপনারা দেখেছেন, বড় ভাই আওয়ামী লীগ করে, ছোট ভাই বিএনপি করে, চাচা জাতীয় পার্টি করে, কেউ বা জামাত শিবির করে। তা দর্শক, যেহেতু সবাই রক্তের সম্পর্ক রয়েছে, তাই এসব বিভেদ না করে কিভাবে দেশটা চলা যায়, সবাই সেদিকে নজর দেওয়া উচিত। তা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।